আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার ম্যাডাম বলছি, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং রেগুলার লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমিও ভালো আছি। দেখো, আজকে তোমাদের পড়াবো অধ্যায় 6, জীবে পরিবহন থেকে পঞ্চম লেকচার। গত লেকচারে আমরা শেষ করেছিলাম কোন গ্রুপের রক্ত কাকে ব্লাড ডোনেট করতে পারবে এবং কার কাছ থেকে নিতে পারবে, রিসিভ করতে পারবে, সেটা আমরা পড়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে ও ব্লাড গ্রুপের রক্ত সবাইকে রক্ত দিতে পারে, এই জন্য ও ব্লাড গ্রুপকে বলা হয়েছিল সর্বজনীন রক্তদাতা। হ্যাঁ, ও ছিল আমার সর্বজনীন, ঠিক আছে, সর্বজনীন রক্তদাতা। ও কিন্তু আমার সবাইকে ব্লাড দিতে পারে, ঠিক আছে। আর এবিকে আমরা দেখেছিলাম যে যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে, এবি সবার কাছ থেকে রক্ত নিতে পারে, এই জন্য এবিকে বলা হচ্ছে সর্বজনীন রক্তগ্রহীতা, ঠিক আছে। এটা কিন্তু প্রশ্নের মধ্যে আসবে, ঠিক আছে। সর্বজনীন রক্তদাতা ও সর্বজনীন রক্তগ্রহীতা বলতে কি বুঝো, তখন তোমাকে এইভাবে বলতে হবে। হ্যাঁ, ও সর্বজনীন রক্তদাতা কারণ সে কাকে কাকে দিতে পারবে, সবাইকে দিতে পারবে, ঠিক আছে। আমার কি কি গ্রুপ ছিল, এবি আর ও। আর ও হচ্ছে সবার কাছ থেকে নিতে পারবে, এই চারটার থেকে সে নিতে পারবে। এরপরে আমরা একটু দেখেছিলাম যে এখানে ফ্যাক্টর ছিল RH ফ্যাক্টর। হ্যাঁ, RH ফ্যাক্টরে আমি ছিল প্লাস মাইনাস। এই RH ফ্যাক্টর যাদের রক্তে উপস্থিত তারা হচ্ছে পজিটিভ, আর যাদের রক্তে এটা থাকে না তারা হচ্ছে নেগেটিভ। যেমন তুমি দেখবে আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ। এ পজিটিভ মানে কি, আমার ব্লাড গ্রুপে RH ফ্যাক্টরগুলো আছে, ঠিক আছে। আর যদি কারো ধরো শুনে থাকবে এ নেগেটিভ, ও নেগেটিভ, তার মানে কি তাদের মধ্যে নেই। হ্যাঁ, এরকম ও নেগেটিভকেই বলা হচ্ছে সর্বজনীন রক্তদাতা এবং এবি পজিটিভই হচ্ছে সর্বজনীন রক্তগ্রহীতা, ঠিক আছে। তাহলে এরকম করে যদি আমরা দেখি পজিটিভ নেগেটিভ, তাহলে এই চারটা ব্লাড গ্রুপের কয়টা পাবে, 8টা পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা পড়ব রক্তদান ও সামাজিক দায়বদ্ধতা, ঠিক আছে। রক্তদান ও সামাজিক দায়বদ্ধতা। তোমরা অনেক সময় শুনে থাকবে যে তোমাদের বড় সিনিয়র ভাই বোন যে আজকে একে রক্ত দিয়ে এসেছি, ঠিক আছে, এরকম কথা শুনে থাকবে যে তাকে এক ব্যাগ রক্ত দিয়ে এসেছি। হ্যাঁ, রক্তদান করা, এরকম কথা শুনে থাকবে। হ্যাঁ, দেখো আঘাত, দুর্ঘটনা, তারপরে হচ্ছে তোমার অপারেশনের সময়, ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে অত্যাধিক রক্তক্ষরণ হতেই পারে তোমার দেহ থেকে। হ্যাঁ, তাহলে দেহের রক্তের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায়, ঠিক আছে। রক্তশূন্যতা দূর করার জন্য ওই ব্যক্তির দেহে রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন হয়। জরুরি ভিত্তিতে এই রক্তশূন্যতা দূর করার জন্য রোগীর দেহে অন্য মানুষের রক্ত দিতে হয়, ঠিক আছে। অন্যকে রক্তদান করা বর্তমানে একটি সাধারণ ঘটনা, ঠিক আছে। আমি আগেই বলেছি এটা হচ্ছে একটা নর্মাল সেন্স এখন। হ্যাঁ, নর্মাল ঘটনা হয়ে গেছে। জরুরি অবস্থায় অন্য ব্যক্তির রক্ত সরাসরি বা ব্লাড ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা রক্ত রোগীর দেহে প্রবেশ করানো হয়। তুমি অন্য ব্যক্তির কাছ থেকেও নিতে পারো যদি তোমার পরিচিত থাকে, অথবা ব্লাড ব্যাংক যেখানে রক্ত বিক্রি করা হয় সেখান থেকেও রক্ত এনে সঞ্চালন করা হয়, ঠিক আছে। দেখো, কোনো রক্ত সঞ্চালন কাকে বলে, রক্ত সঞ্চালন, হ্যাঁ, রক্ত সঞ্চালন, ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড কারণ এটার ইংরেজিটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশন এটা কি, দেখো কোনো ব্যক্তির শিরার মধ্যে দিয়ে বাইরে থেকে অন্যের রক্ত প্রবেশ করানোর প্রক্রিয়াকেই আমরা কি বলছি, রক্ত সঞ্চালন বা ব্লাড ট্রান্সফিউশন। ওকে, এটি একটি চমৎকার ফলপ্রদ ব্যবস্থা যার ফলে রোগীর প্রাণ রক্ষা হয়। তবে কোনো অবস্থাতে রোগীর রক্তের গ্রুপ ও প্রকৃতি পরীক্ষা না করে এক রোগীর দেহে অন্য কোনো ব্যক্তির বা ব্লাড ব্যাংকে সংরক্ষিত রক্ত প্রবেশ করানো উচিত নয়। আমাকে রক্ত দেওয়ার আগে আমার ব্লাড টেস্ট করে তারপরে দিতে হবে, ঠিক আছে।
ব্যতিক্রম হলে নানা জটিলতা সৃষ্টি হয়, রোগীর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। যেমন কি হতে পারে, রোগীর দেহে রক্তকণিকাগুলো জমাট বাঁধতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে বিশ্লিষ্ট হওয়া, তোমার যে রক্তকণিকা আছে সেগুলো ভেঙে যাওয়া, জন্ডিসের প্রাদুর্ভাব এবং প্রস্রাবের সাথে হিমোগ্লোবিন নির্গত হওয়া ইত্যাদি। ঠিক আছে, তাহলে রক্ত দেওয়ার আগে কি করতে হবে, জেনে নিতে হবে তোমার ব্লাড গ্রুপ কি আর তুমি কোন গ্রুপের রক্ত এনেছো, এগুলো জেনে নিয়ে তারপরে দিতে হবে। হ্যাঁ, এখন দেখো, আকস্মিক কোনো দুর্ঘটনায় আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমার ব্লাড টেস্ট করার মতো সময় নাই। হ্যাঁ, এজন্য কিন্তু প্রত্যেকের ব্লাড গ্রুপ জেনে রাখবে, কারণ কারো বিপদ আপদ বলা যায় না। মনে রাখতে হবে এটি আমাদের সবার জন্য একটি সামাজিক দায়বদ্ধতা। যেহেতু রক্তের কোনো বিকল্প নেই, তাই এরূপ অবস্থায় অনেক সময় প্রচুর রক্তের প্রয়োজন হয় এবং অন্যের কাছ থেকে রক্ত সংগ্রহ করে ওই জরুরি অবস্থা মোকাবেলা করতে হয়। ঠিক আছে, আমরা কি করব, আমার রক্তের প্রয়োজন, তখন কি আমি বসে থাকবো না, আমি আগে নিজেদের মধ্যে ডোনার খুঁজবো যে কে আমাকে রক্ত দিতে পারে, কে ধূমপান করে না, কে নেশা করে না, এরকম আমি খুঁজবো। হ্যাঁ, যদি এরকম না পাই তখন আমাকে ব্লাড ব্যাংকে যোগাযোগ করতে হবে, অজ্ঞতা, আমার কোনো উপায় নেই। ঠিক আছে, আচ্ছা, এরূপ জরুরি পরিস্থিতিতে জনগণের সহযোগিতা প্রয়োজন হয়। অন্যকে রক্তদান করা একটি মহৎ কাজ, এতে রক্তদাতার নিজের কোনো ক্ষতি হয় না। কারণ কি, একজন সুস্থ মানুষের দেহ থেকে, ঠিক আছে, সুস্থ মানুষের দেহ থেকে 450 ml রক্ত বের করে দিলে তেমন কোনো অসুবিধা হয় না। কতটুকু রক্ত বের করবে, 450 ml। হ্যাঁ, তার দেহে প্রতি সেকেন্ডে প্রায় 20 লক্ষ লোহিত কণিকা সৃষ্টি করতে পারে। দেখা গেছে কোনো সুস্থ ব্যক্তি কয় মাস পর পর, 4 মাস পর পর, 4 মাস পর পর রক্তদান করলে দাতার দেহে সামান্যতম কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তাহলে কতটুকু করে রক্ত দিতে পারবে, 450 ml, মানে এক ব্যাগ। হ্যাঁ, এক ব্যাগে রক্ত থাকে 450 ml, এবং কতদিন পর পর, 4 মাস পর পর, কারণ লোহিত রক্তকণিকা তোমার দেহে বাঁচে 120 দিন। 120 দিন মানে 4 মাস। হ্যাঁ, 120 দিন পর পর আমি কি করতে পারি, রক্ত প্রদান করতে পারি। ঠিক আছে, বর্তমানে রক্তদানে উদ্বুদ্ধকরণে নানা রকম কর্মসূচি নেওয়া হচ্ছে, যেমন কোনো বিশেষ দিবসে বা বিশেষ কোনো অনুষ্ঠানে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় ইদানিং। এতে জনসাধারণের মাঝে রক্তদান সম্পর্কে ভ্রান্ত ধারণা ও ভীতি অনেকাংশে হ্রাস পাচ্ছে। অনেকে ভয় পায় রক্ত দিতে। ঠিক আছে, আসলে এটাতে ভয়ের কিছু নেই। এতে জনসাধারণের মাঝে রক্তদান সম্পর্কে ভ্রান্ত ধারণা ও ভীতি, ঠিক আছে, ভয়টা চলে যাচ্ছে। অতীতের তুলনায় মানুষ এখন রক্তদান এবং গ্রহণ সম্পর্কে অধিক আগ্রহী ও সচেতন। ঠিক আছে, আচ্ছা, এটা আসবে তোমার 4-এর জন্য। ঠিক আছে, যদি প্রশ্নে আসে রক্তদান ও সামাজিক দায়বদ্ধতা মূল্যায়ন করো বা ব্যাখ্যা করো, তাহলে আমি যে এতক্ষণ বললাম এটা সুন্দর করে লিখে দিবে। হ্যাঁ, এটা আসবে কতর জন্য, দেখো 4-এর জন্য, এটা 4-এর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাই হৃৎপিণ্ডের গঠন। ঠিক আছে, হৃৎপিণ্ডের গঠন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের গঠন, হার্ট। হ্যাঁ, আছে তোমাদের দেহে হার্ট, আশা করি আছে, এখনও কেউ কাউকে দেওনি। ঠিক আছে, একটাই হার্ট, চেম্বার অবশ্য 4টা। দেখো, হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে 2 ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। অনেক সময় শুধু এটা দিয়ে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন থাকে, ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। ঠিক আছে, শুধু এইটুকু দিয়ে আমি তোমাকে কোশ্চেন করতে পারি। ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ তোমার দেহে একটাই আছে, সেটা হচ্ছে তোমার হৃৎপিণ্ড। ঠিক আছে, হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে 2 ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। এটি হৃৎপেশী নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। হৃৎপিণ্ড কি দিয়ে তৈরি, হৃৎপেশি। তোমরা 2য় অধ্যায়ে পড়ে এসেছিলে হৃৎপেশি, একটু মনে করো হৃৎপেশিগুলো কীরকম ছিল, ব্রাঞ্চ যুক্ত ছিল, এর মাঝখানে একটা জিনিস ছিল, সেটাকে আমরা বলেছিলাম ইন্টারক্যালাটেড ডিস্ক। ঠিক আছে, এটা কিন্তু অন্য কোনো ইয়েতে সেলে তোমরা পাবে না। ঠিক আছে, এটা শুধুমাত্র হৃৎপেশিতেই থাকে।
তারপরে বড় একটা নিউক্লিয়াস ছিল। তারপরে আমার কোষগুলো একটু ব্রাঞ্চ আকারে ছিল। শাখান্বিত আর কি, শাখান্বিত ছিল। তারপরে এখান থেকে আমি দেখেছিলাম যে বাইরের লেয়ারের নাম হচ্ছে সার্কোলেমা আর মায়োফাইব্রিল, মনে আছে? দেখো এই ধরনের একটা হৃৎপেশি পড়েছিলা। এই ধরনের একটা হৃৎপেশি ছিল। এগুলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, এগুলা মায়োফাইব্রিল, মাঝখানে হচ্ছে বড় নিউক্লিয়াস। এই যে দেখো ব্রাঞ্চ, হ্যাঁ, একটার সাথে একটা লাগানো এরকম ছিল আমার। ঠিক আছে, মনে করো একটু। এই যে বাইরের লেয়ারের নাম হচ্ছে সার্কোলেমা, এটা হচ্ছে ইন্টারকালেটেড ডিস্ক, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এই যে আমি ভেতরে তন্তুর মতো দিয়েছি, এগুলো হচ্ছে মায়োফাইব্রিল। ঠিক আছে, এইগুলো আমরা দেখেছিলাম যে হৃৎপেশিতে এগুলো থাকে। ঠিক আছে, একটু মনে করার চেষ্টা করো। আচ্ছা, এখন দেখো এই হৃৎপেশি, এটার চিত্র ছিল আমার হৃৎপেশি। আচ্ছা, তাহলে হৃৎপেশি হৃৎপিণ্ড দিয়ে গঠিত। আর এটা কি অনৈচ্ছিক, এটা তোমার ইচ্ছা অনুসারে চলবে না। হ্যাঁ, হৃৎপেশিটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে আবৃত। পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম। ঠিক আছে, তাহলে দেখো হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে আবৃত। হৃৎপিণ্ড প্রাচীরে থাকে 3টি স্তর। বহিঃস্তরের নাম হচ্ছে এপিকার্ডিয়াম, মধ্যস্তরের নাম মায়োকার্ডিয়াম এবং অন্তঃস্তর। ঠিক আছে, কয়টা স্তর? 3টা স্তর। প্রথমে হচ্ছে বহিঃস্তর বা এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, হ্যাঁ। তারপরে মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম। ঠিক আছে, মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম। 3 নম্বরে হচ্ছে অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, এন্ডোকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের কয়টা স্তর দেখতে পাচ্ছ? 3টি স্তর। হ্যাঁ, হৃৎপিণ্ডের 3টি স্তর। প্রথমটার নাম হচ্ছে বহিঃস্তর বা এপিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের স্তর কয়টি? 3টি। ঠিক আছে, বহিঃস্তর বা এপিকার্ডিয়াম, মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম এবং অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, এবার আমরা যাই বর্ণনায়। বহিঃস্তর এটি মূলত যোজক কলা দিয়ে গঠিত। এই স্তরটিতে বহিঃস্তর কি দিয়ে তৈরি? যোজক কলা। ঠিক আছে, কানেকটিভ টিস্যু। হ্যাঁ, যোজক কলা দিয়ে গঠিত। এই স্তরটিতে বিক্ষিপ্তভাবে চর্বি থাকে এবং এটি আবরণী কলা দিয়ে আবৃত। ঠিক আছে, বহিঃস্তরের মধ্যেই কিন্তু আমরা বলি না হার্টে চর্বি জমে গেছে, সেই কথাটা হলো এই বহিঃস্তরের মধ্যে তোমার চর্বি লেগে থাকে। এরপরে দেখো মধ্যস্তর, এটি বহিঃস্তর এবং অন্তঃস্তরের মাঝখানে অবস্থান করে। দৃঢ় অনৈচ্ছিক পেশি দিয়ে এই স্তরটা গঠিত। ঠিক আছে, তাইলে মধ্যস্তরে কি থাকে? দৃঢ় অনৈচ্ছিক পেশি। দৃঢ় অনৈচ্ছিক পেশি। ক্লিয়ার? আমার কিন্তু বহিঃস্তর গঠিত হয়েছে যোজক কলা দিয়ে, মধ্যস্তর গঠিত হলো দৃঢ় অনৈচ্ছিক পেশি। ঠিক আছে, এবার আসো অন্তঃস্তর। এটি সবচেয়ে ভিতরের স্তর। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো অন্তঃস্তর দিয়ে আবৃত। এই স্তরটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকেও আবৃত করে রাখে। হৃৎপিণ্ডের ভেতরের স্তর ফাঁপা এবং 4টি প্রকোষ্ঠে বিভক্ত। ঠিক আছে, দেখো আমি যদি একটা হার্টের চিত্র দেখাই, ঠিক আছে, এই হলো 4টা প্রকোষ্ঠ। ঠিক আছে, দেখো 4টি প্রকোষ্ঠে বিভক্ত। উপরে 2টি প্রকোষ্ঠ, নিচের 2টির চেয়ে ছোট। আমি কিন্তু এটা ছোট করে এঁকেছি, এটাকে বড় করে এঁকেছি। উপরের প্রকোষ্ঠ 2টিকে আমরা বলছি অলিন্দ বা অট্রিয়াম। এটা তোমার ডান, কিন্তু হৃৎপিণ্ডের ডান হবে কোনটা বলো? এইটা, হ্যাঁ, কোনাকুনিটা।
এটা হলো তোমার ডান অলিন্দ। তাহলে এটা স্বভাবতই তোমার হবে কি বাম অলিন্দ, বাম অলিন্দ। হ্যাঁ, তাহলে এটা হবে ডান নিলয়, নিলয়, এটা হবে বাম নিলয়। ঠিক আছে, দেখো অলিন্দ দুটার মাঝখানে মিস একটা দাগ দিয়েছি এবং এটার মাঝখানেও মিস একটা দাগ দিয়েছি। দেখো উপরের প্রকোষ্ঠ দুটি নিচের প্রকোষ্ঠ দুটির চেয়ে আকারে ছোট। উপরের প্রকোষ্ঠ দুটিকে আমরা বলছি ডান এবং বাম অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে আমরা বলছি ডান এবং বাম নিলয়। সরি, অলিন্দ দুটির প্রাচীর তুলনামূলকভাবে পাতলা আর নিলয়ের প্রাচীরটা হচ্ছে একটু পুরু। হ্যাঁ, নিলয়ের প্রাচীরটা হচ্ছে এরকম একটু পুরু। আচ্ছা, নিলয়ের প্রাচীর পুরু। অলিন্দ এবং নিলয় যথাক্রমে আন্ত অলিন্দ পর্দা এবং আন্তঃনিলয় পর্দা দিয়ে পরস্পর পৃথক থাকে। এই যেটা, তাহলে এটার নাম কি আন্ত অলিন্দ পর্দা। দুই অলিন্দের মাঝখানে অবস্থিত পর্দাকে বলা হচ্ছে আন্ত অলিন্দ পর্দা। দুই নিলয়ের মাঝখানের পর্দাকে বলা হচ্ছে আন্তঃনিলয় পর্দা। এটার নাম কি আন্ত অলিন্দ পর্দা। ঠিক আছে, তাহলে এটার নাম কি আন্তঃনিলয় পর্দা। খেয়াল করো, আন্তঃনিলয় পর্দা। ক্লিয়ার? আচ্ছা, এরা পরস্পর কি থাকে পৃথক থাকে। হ্যাঁ, হৃৎপিণ্ডের উভয় অলিন্দ এবং নিলয়ের মাঝে যে ছিদ্র আছে তা খোলা বা বন্ধ রাখার জন্য বাল্ব বা কপাটিকা থাকে। এই যে অলিন্দ, এই যে নিলয়, এই যে মাঝের ফাঁকা, এখানে কি থাকবে বাল্ব বা কপাটিকা। ঠিক আছে, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী এই যে এটা খেয়াল করো, এখানে 3 পাল্লা বিশিষ্ট ট্রাইকাসপিড, এখানে কপাটিকা থাকবে 3টা, 1 2 3। ঠিক আছে, ডান দিকে থাকবে 3টা, একে বলা হচ্ছে ট্রাইকাসপিড। ঠিক আছে, এই 3টাকে আমরা কি বলি ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড কপাটিকা। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড। আর বাম দিকে থাকে 2টা। ঠিক আছে, বাম দিকে তুমি পাবে এরকম 2টা, একে বলা হয় বাইকাসপিড। এভাবে মনে রেখো যে বাম দিকে বাই। হ্যাঁ, তাহলে বাম দিকে বাই হলে ডান দিকে তো ট্রাই অবশ্যই হবে, তাইলে আর ভুলবে না। হ্যাঁ, তাহলে দেখো পাল্লা বিশিষ্ট 2 পাল্লা বিশিষ্ট বাইকাসপিড ভাল্ব দিয়ে সুরক্ষিত থাকে। মহাধমনী ও ফুসফুসীয় ধমনীর মুখে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে। হ্যাঁ, এই যে উপর থেকে চলে যাবে মহাধমনী, ফুসফুসীয় ধমনী, এদের মাঝখানে কি থাকে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে। এদের অবস্থানের ফলে পাম্প করা রক্ত একই দিকে চলে এবং এক ফোঁটা রক্ত উল্টো দিকে ফিরে আসতে পারে না। ক্লিয়ার? এই যে এই কপাটিকার জন্য রক্ত সবসময় অলিন্দ থেকে কোথায় আসবে নিলয়ে আসবে। হ্যাঁ, রক্ত সব সময় অলিন্দ থেকে আসবে নিলয়ে, এই অলিন্দ থেকে রক্ত আসবে নিলয়ে। কখনোই তুমি দেখবে না যে নিলয় থেকে রক্ত অলিন্দে চলে যাচ্ছে। ঠিক আছে, কারণ এই কপাটিকাগুলো কি একমুখী। হ্যাঁ, একদিকে খোলা থাকে। এই কপাটিকাগুলো কখনোই বিপরীত মুখে রক্ত পরিবহন করে না। আমি কিন্তু সোজা করে একটা চিত্র এঁকে দিলাম, একটু খেয়াল করো। এখন এটা কি চিত্র আমি এঁকেছি মানব হৃৎপিণ্ড। ঠিক আছে, এটার চিত্র হলো মানব হৃৎপিণ্ড। আচ্ছা, আবার একটু খেয়াল করো, আমাদের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ? 4টি প্রকোষ্ঠ। অন্তঃস্তরটা আমি আবার রিপিট করছি, 4টি প্রকোষ্ঠ। এর মধ্যে উপরের দুটিকে বলা হচ্ছে অলিন্দ এবং নিচের দুটিকে বলা হচ্ছে নিলয়। উপরের দুটির প্রাচীর পাতলা এবং নিচেরটার প্রাচীর অপেক্ষাকৃত পুরু। উপরের দুটি প্রকোষ্ঠকে যথাক্রমে ডান এবং বাম অলিন্দ এবং নিচের দুটি প্রকোষ্ঠকে বলা হচ্ছে ডান ও বাম নিলয়। দেখো 4টা প্রকোষ্ঠ, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, এই হলো 4টা প্রকোষ্ঠ হৃৎপিণ্ডের। হ্যাঁ, আর ডান ও বাম নিলয়, নিলয়ের প্রাচীর পুরু। ডান নিলয় ও ডান অলিন্দ ও বাম অলিন্দের মাঝখানে আছে আন্ত অলিন্দ পর্দা। এই পর্দার সাহায্যে দুটি অলিন্দ পৃথক থাকে।
অপরদিকে ডান নিলয় ও বাম নিলয়ের মাঝখানে আছে আন্তঃনিলয় পর্দা। এই পর্দার সাহায্যে কি হয় বলো, নিলয় দুটি পৃথক থাকে, ঠিক আছে। আর ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে থাকে ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড মানে হচ্ছে 3টি কপাটিকা। দেখতেই পাচ্ছ এখানে 3টি কপাটিকা মিস এঁকেছি, কালো করে দিলাম। আর বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝখানে থাকে 2টি কপাটিকা, অর্থাৎ বাইকাসপিড কপাটিকা, ঠিক আছে। আর এর ফলে কপাটিকা থাকার ফলে রক্ত সবসময় অলিন্দ থেকে নিলয়ে প্রবাহিত হয়, কখনোই নিলয় থেকে রক্ত অলিন্দে প্রবাহিত হবে না, ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে এ পর্যন্তই থাক। তোমরা হৃৎপিণ্ডের গঠনটা একটু ভালো করে দেখো, ঠিক আছে। কারো কোনো সমস্যা থাকলে বলো, হ্যাঁ। আর এটা পারলে একটু HW করে রেখো, কারণ হৃৎপিণ্ডের গঠনটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ধন্যবাদ অন্তে কামরুন্নাহার ম্যাডাম।